যে শ্রী অরবিন্দ ভবন আবার অভিভাবক পিতা মাতাকে নিয়ে টানাটানি করছে কেন? এই প্রতিষ্ঠানে কি প্রয়োজন ছিল একটি অভিভাবক সম্মেলনের আয়োজন করে অভিভাবকদের দোষ ত্রুটি বিচ্যুতিগুলো আঙুল দিয়ে দেখিয়ে দেয়া? কিন্তু কথাটি তা নয়। কেন এই প্রসঙ্গে বললাম? কিছুদিন আগে আমার কর্মস্থলে যখন আমি একজনকে অভিভাবক সম্মেলনের জন্য আমন্ত্রণ জানাই, তার কাছে আমি আমন্ত্রণ পত্রটি দিই, সে আমাকে পরিষ্কার বলল, আপনাদের এই প্রতিষ্ঠানগুলো যারা ধর্মাচরণ করে তাদের আবার এই বাস্তবমুখী একটা আলোচনা অভিভাবকদের নিয়ে, এটা কি, কিসের জন্য, কি করবে তারা? সেই প্রেক্ষিতেই আমার মনে হলো সত্যি সত্যি শ্রী অরবিন্দ ভবন যদি একটি ধর্মীয় প্রতিষ্ঠান হয়, একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান হয়, তাহলে সেই প্রতিষ্ঠানে তার ভাষায় হয়তো শুধু নাম সংকীর্তনের জন্যই সেটা প্রস্তুত থাকা উচিত, কিন্তু তা তো নয়। এগুলো ধর্মীয় প্রতিষ্ঠান নয়, আধ্যাত্মিক প্রতিষ্ঠানের শব্দ হয়তো আরো বৃহৎ। কিন্তু শ্রী অরবিন্দ ভবন কেন হঠাৎ একটি অভিভাবক সম্মেলনের আয়োজন করেছে? আমরা যদি লক্ষ্য করে দেখি যে শ্রী অরবিন্দ আবির্ভাব কেন, শ্রী অরবিন্দ আমাদের কাছে কি চেয়েছে, তার অবতরণের প্রেক্ষাপট কি? শ্রী অরবিন্দ চেয়েছেন মানুষের স্বাধীনতা। শ্রী অরবিন্দ কোনো ধর্ম করার জন্য আসেননি, শ্রী অরবিন্দ চেয়েছেন মানুষের স্বাধীনতা। নিশ্চিতভাবে সেই স্বাধীনতা, বিশ্ব মানবের মুক্তি, কেবলমাত্র রাষ্ট্রিক স্বাধীনতা, কেবলমাত্র অর্থনৈতিক বা সামাজিক স্বাধীনতার ভেতর দিয়ে স্বাধীন হতে তিনি বলেননি। তিনি বলেছেন যে, হে মানুষ, তুমি যে পরাধীন জীবন যাপন করছো নিজের ভেতরেই, সেই পরাধীন জীবন থেকে, প্রকৃতি তাড়িত জীবন থেকে মুক্ত হয়ে তুমি পূর্ণ জীবন লাভ করবে, তুমি পূর্ণতায় পৌঁছবে। তোমার এই অপূর্ণ জীবন থেকে তুমি পূর্ণ জীবনের দিকে যাত্রা শুরু করবে। আমরা যদি আমাদের দিকে একটু ফিরে তাকাই, তাহলে আমরা দেখব আমরা প্রতি মুহূর্তে পরাধীন, আর এই পরাধীনতার সঙ্গে রয়েছি বলে আমরা স্বাধীনতা কি সেই জায়গাটা ধরতে পারি না। আমরা কেবল স্বাধীনতা বললে বুঝতে পারি রাষ্ট্রিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, না, তা নয়। শ্রী অরবিন্দ চেয়েছেন পূর্ণ জীবন, যে জীবন কেবলমাত্র এই শরীরে বদ্ধ নয়, প্রাণের কামনা বাসনার দ্বারা তাড়িত নয়, মনের চিন্তা ভাবনার দ্বারা পরাধীন নয়, নয় কেবল এই শরীরে জড়া মৃত্যু ব্যাধির দ্বারা কবলিত। কিন্তু মানুষ প্রতি মুহূর্তেই তার মনের চিন্তা ভাবনার দ্বারা কাতর, প্রাণিক কামনা বাসনার দ্বারা তাড়িত, শরীরের অভ্যাসের দ্বারা বদ্ধ। এহেন যে পরাধীন মানুষ, সেই পরাধীন মানুষ এই প্রকৃতি তাড়িত জীবন থেকে মুক্ত হয়ে পূর্ণ জীবন লাভ করবে, সুন্দর জীবন লাভ করবে, মানুষ পূর্ণ হয়ে উঠবে। সেই আহ্বান শ্রী অরবিন্দ আমাদের সামনে জানালেন। মানুষ পূর্ণ হবে, মানুষ নিজের ভেতরে স্বাধীন হবে, সব অধীন, নিজের অধীনতা লাভ করবে নিজের ভেতরে, কারোর দ্বারা নয়। শ্রী অরবিন্দ আমাদের সামনে যদি এই আহ্বান জানান, শ্রী অরবিন্দ বললেন মানুষ যে পূর্ণ হবে, সেই পূর্ণতা বাইরে কোথাও নয়, দূরে কোথাও নয়। তাই শ্রী অরবিন্দের সাধনার মূল লক্ষ্য নির্বাণ, গোলক, বৈকুণ্ঠ নয়। এই ধূলি ধূসরিত উত্তপ্ত পৃথিবীর বুকে প্রকৃতি তাড়িত পরাধীন জীবন থেকে মুক্ত হয়ে মানুষ স্বাধীন হবে। এই পৃথিবীর বুকে মানুষ পূর্ণ জীবন লাভ করবে। যে মানুষ এই পৃথিবীর বুকে তার অপূর্ণ জীবনের মধ্যে পূর্ণতা নিয়ে আসবে, সেই মানুষকে তো এই অপূর্ণ আধারে, এই অপূর্ণ পৃথিবীর বুকে
পথ কেটে এগিয়ে যেতে হবে পূর্ণতার অভিসারী হওয়ার জন্য। শ্রীঅরবিন্দ ভারী সুন্দর একটি কথা বলেছেন তার সাবিত্রী মহাকাব্যে। তিনি বলছেন যে স্বর্গে পৌঁছায় নাই সে, নরকে যায় নাই যে। তোমাকে নরকের ভেতর দিয়ে এই অপূর্ণতাকে কাটিয়ে পূর্ণতায় পৌঁছতে হবে। তা আমরা যারা অভিভাবক অভিভাবিকা রয়েছি, সেই অভিভাবক অভিভাবিকারা নিজেরা অপূর্ণ কিনা, অপূর্ণ থাকলে কোথায় পূর্ণতায় পৌঁছতে হয় সেই জায়গাটা আমাদের আবিষ্কার করার জন্য এই অভিভাবক সম্মেলন। আমি মানুষ, অপূর্ণ, প্রতি মুহূর্তে আমি শরীরের দ্বারা বদ্ধ, আমি প্রাণের কামনা বাসনার দ্বারা আশ্রিত, আমি মনের চিন্তা ভাবনার দ্বারা নিয়ন্ত্রিত। হেন যে পরাধীন মানুষ, সেই মানুষ পূর্ণতায় পৌঁছতে গেলে এই পথ দিয়ে আমাকে হেঁটে যেতে হবে যদি এই পৃথিবীর বুকে মানুষকে পূর্ণ জীবন লাভ করতে হয়। তাই এই পৃথিবীর যা কিছু হতাশা, ব্যর্থতা, যা কিছু আমাকে টেনে রাখে নিচের দিকে, যা কিছু আমাকে এগোতে দেয় না, সেই সমস্তগুলো ফেস করে আমাকে ওই জায়গায় পৌঁছতে হবে যাতে আমি আমার সন্তানের জন্য সেই পথ দেখাতে পারি। কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা অভিভাবক হিসেবে হয়তো কোথাও কোথাও আমরা ব্যর্থ এই কারণেই যে আমি কি চাই সন্তানের কাছে সেটাই তার উপর বেশি করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। সন্তান কি হয়ে উঠতে চায় তা আমরা ভুলে যাই। তাই যা আমার জীবনে পূর্ণ হয়নি তা আমি আমার সন্তানকে চাপিয়ে দিয়ে পূর্ণতায় যাবার আদর্শ খোঁজার চেষ্টা করি, যা পরে গিয়ে আজকের পৃথিবীতে সন্তানদের নিয়ে এত বেশি উদ্বেগ, উৎকণ্ঠা, উন্মাদনা আজকে এই চেহারা নিয়েছে। সন্তানরাও তাই আমাদের সামনে দিশেহারা। সেই দিশেহারা অবস্থায় আমরা নিজেরাই নিজেদেরকে পথ খোঁজার চেষ্টা করছি, কিন্তু হতাশগ্রস্ত হয়ে যাচ্ছি। শ্রীঅরবিন্দ যেহেতু এই পৃথিবীর বুকেই মানুষের পূর্ণ জীবন চেয়েছে, তাই এই পৃথিবীর সমস্ত যন্ত্রণা, সমস্ত কষ্ট, সমস্ত ব্যর্থতার ভেতর দিয়ে পথ কেটে আমাদের এই পূর্ণতায় পৌঁছতে হবে এবং সন্তানকে সঠিক দিশায় নিয়ে যেতে হবে। আমরা জানি আপনি আচরি ধর্ম পরে যে শেখাও। আমি নিজে হয়ে উঠি অভিভাবক হিসেবে, পিতা মাতা হিসেবে। আমি যদি পূর্ণতায় পৌঁছাই তাহলে আমার বিচ্ছুরণ আমার সন্তানের ভেতর, আমার অভিভাবক হিসেবে আমার প্রজন্মের কাছে আমি একটা উদাহরণ হয়ে উঠতে পারবো, যার আলোর, যার বিচ্ছুরণে সে নিজেকে প্রস্তুত করতে পারবে। জোর করে চাপিয়ে দিয়ে সেই প্রস্তুতি কখনো পূর্ণতার দিকে নিয়ে যায় না। যে সন্তান চেয়েছে ভালো ইঞ্জিনিয়ার হবে, বাবা মা নিচ্ছে না সে ডাক্তার হবে, তাই জোর করে ডাক্তার তৈরি করতে গিয়ে সেই সন্তান সমাজের বুকে একটি থার্ড ক্লাস ডাক্তার হয়েছে, আর সমাজ একটি ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার থেকে বঞ্চিত হয়েছে। আজকের পৃথিবী এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, সেই জায়গায় কোনো দোষ নয়, কোনো ত্রুটি বিচ্যুতি দেখিয়ে দেওয়ার জন্য নয়। আজকের এই সম্মেলন আমরা আহ্বান করেছি কেবলমাত্র সেই পথটি খুঁজে নেওয়ার জন্য। আমাদের মধ্যে অবশ্যই উপস্থিত রয়েছেন বিশিষ্ট বক্তা, যাকে বাইরের দিক থেকে আমরা খুব ভালোভাবে গণমাধ্যমের ভেতর দিয়ে চিনেছি। তিনি হচ্ছেন শ্রী তরুণ গোস্বামী। তাকে আজকে বহু লোক তিনি প্রচারিত বিভিন্ন বিষয়ের উপর বলা আমাদেরকে মুগ্ধ করেছে। আজকে তাকে আমরা এই অনুষ্ঠানে পেয়েছি। বিশিষ্ট বিবেকানন্দ গবেষক এবং ভাষ্যকার এবং দি স্টেটসম্যান পত্রিকার কোঅর্ডিনেটিং এডিটর শ্রী তরুণ গোস্বামী। তাকে নিয়ে আর বিশেষ পরিচয় দেওয়ার কিছু নেই। গণমাধ্যমে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে তার বক্তৃতা, তার বলা আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা দেখেছি তিনি জীবনাচরণে যা বিশ্বাস করেন তাই সেইভাবে আমাদের মধ্যে
তুলে ধরে আমাদের মধ্যে প্রবেশ করানোর চেষ্টাও করে। আমি তরুণবাবুকে আহ্বান জানাবো আজকের মঞ্চে উপস্থিত হয়ে আমাদের সামনে বলবেন। শ্রী অরবিন্দ শিক্ষা কেন্দ্রের যারা পরিচালক মন্ডলী রয়েছে তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে আপনার সঙ্গে কিছু মত বিনিময়ের সুযোগ আমাকে করে দিয়েছেন বলে। আসলে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই এটা অত্যন্ত সময়োযোগী একটি বিষয়। অভিভাবক সম্মেলন পাড়ায় পাড়ায় হওয়া প্রয়োজন বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। অনেক সরকারি প্রতিষ্ঠান তো শুরু হয়নি, রামকৃষ্ণ মিশন শুরু করেছে, কিন্তু এই চন্দননগরের হুগলি জেলার বারাসাত গেট কালচারাল অ্যাসোসিয়েশন, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ শ্রী অরবিন্দ নিলয়, তারা প্রথম একটি অভিভাবক সম্মেলন করে এবং তাতে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়। অভিভাবক সম্মেলন মানে একটি বদ্ধ ঘরে বাবা মাদের গালাগালি দেওয়া নয়। অভিভাবক সম্মেলন মানে চেষ্টা করা কি করে এই যে হাওয়া বইছে এই হাওয়াটাকে নিজের অনুকূলে আনা যায়। রবীন্দ্রনাথ বলছেন, আসুক পাশ্চাত্য হাওয়া, আসুক পাশ্চাত্য কিরণ, কিন্তু সে হাওয়া বা কিরণ যেন আমাদের কাঁচের বাসন কোসনগুলোকে ভেঙে না দেয়। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ঘরগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এবং কেন নষ্ট হয়ে যাচ্ছে তার একটি বড় কারণ অভিভাবকরা সময়ের সঙ্গে পা মেলাতে পারছেন না। একজন বিখ্যাত সাংবাদিক সুশীলা রামস্বামী, তিনি কয়েক মাস আগে ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা পোস্ট এডিটোরিয়াল লিখেছিলেন, এবং সেইখানে তিনি লিখছেন যে আমরা যেন সবসময় মনে রাখি that teachers are not tools, students are not clients, education is not information, and universities are not factories. আমরা এইটা বিশ্বাস করতে শুরু করে দিয়েছি। যখন কোনো মাধ্যমিকে ছেলে প্রথম হয় বা সিবিএসই আইসিএসসি তে প্রথম হয়, সব জায়গাতেই তার সাক্ষাৎকার নেওয়া হয় এবং সে গর্বের সঙ্গে বলে আমি 8 জন মাস্টারমশাইয়ের কাছে পড়েছি। আরো গর্বের সঙ্গে বলে আমি অমুক মানে বই ব্যবহার করেছি। এবং নিজেদের যে বই পড়া সেই পড়াটা উঠে গেছে। এর ফল হয়েছে কি জানেন, একটা সমাজে বিভীষিকার সৃষ্টি হয়েছে। আমাদের সময় বাবা মারা কোনো খেয়ালই রাখতেন না। আমাদের আগের সময় বলা হতো যে বাপের ভয় আর সাপের ভয় এক ছিল। বঙ্কিম লিখছেন দেবীচৌধুরানীতে যে বাপের ভয় আর সাপের ভয় এক। আমাদের সময় বাবা মারা কোনো খবর রাখতেন না আমরা কি করি, কিন্তু দুটো জিনিসের নিয়ম ছিল। একটা হচ্ছে সন্ধ্যেবেলায় যখন কর্পোরেশন আলো জ্বালিয়ে দেয় তার আগে বাড়ি ফিরতে হবে এবং প্রতিদিন পড়তে হবে। সেই প্রতিদিন বসে আমরা পড়াশোনা করতাম এবং অনেক বাড়িতে ঠাকুমারা বসে থাকতেন। তারা যে আমাদের পড়া কিছু বুঝতেন তা নয়, কিন্তু একটা স্নেহের অবস্থিতি আমাদের প্রাণিত করত। এখনকার বাবা মারা ওভার কেয়ারিং, এই ওভার কেয়ারিং পেরেন্টস সাংঘাতিক। বিখ্যাত ইংরেজ দার্শনিক নোবেলজয়ী সাহিত্যিক বার্ট্রান্ড রাসেল তিনি এক জায়গায় লিখছেন, well informed parents without heart are worse than ill informed parents with heart, but a combination of the two is best. A well informed parents without heart. যদি আমরা একটু মন দিয়ে খবরের কাগজ পড়ি তাহলে দেখব কোটায় যে আইএস অ্যাডমিশন সেন্টার রয়েছে তাতে এক বছরে 38টি সন্তানই বলবো আমরা আত্মহত্যা করেছে, এবং যারা আত্মহত্যা করেছে তারা প্রত্যেকে তাদের সুইসাইড নোটে লিখছে যে তোমরা যে আশা করেছিলে আমি সেটা পূরণ করতে পারবো না, তাই জীবনটাই ইতি টেনে দিলাম। সবকটা আইআইটিতে আত্মহত্যা শুরু হয়ে গেছে এবং কোটায় কি করা হলো, সিলেবাস পাল্টানো হলো না, তারা ফ্যানে একটা যন্ত্র লাগিয়ে দিলেন
যে আপনি ফ্যান থেকে ঝুলে পড়তে চান, আপনার ফ্যানটাই নিচে নেমে আসবে। উচিত ছিল যে সিলেবাসটা পাল্টানো, এবং সুপ্রিম কোর্ট বলল যে এবার থেকে আর কোনো রেজাল্ট পাবলিকলি আপলোড করা যাবে না। ওই পারছি না। আমি দক্ষিণ কলকাতায় থাকি, সেইখানে আজকাল একটা ফ্যাশন হয়েছে বাচ্চাদের ক্রিকেট খেলাতে নিয়ে যাওয়া। তো একদিন গেছি, যিনি শিক্ষক রয়েছেন বা প্রশিক্ষক রয়েছেন তিনি আমার খুব বন্ধু মানুষ। তো তিনি বলটা ছুড়ে দিচ্ছেন এবং বাচ্চাকে ধরতে হবে। ক্রিকেটে যারা খেলেছেন তারা জানেন উঁচু ক্যাচ ধরা খুব কঠিন, অনেক মাস অভ্যাস করতে হয় সেই ক্যাচ ধরতে। তো কি বাচ্চা বারবার মিস করছে। যখন কোচিং শেষ হয়ে গেল, সে মাস্টারমশাইকে বলছেন আমার ছেলে এত ক্যাচ মিস করলো কেন আজকে? বলে দেখুন প্রথম দিন আস্তে আস্তে শিখবে। বলে না, মিস করলে চলবে না, আমি চাই আমার ছেলে সচিন তেন্ডুলকার হোক। আমি তো সাংবাদিক, এবং আমার একটা সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে আমি সমাজের বেতালে পা পড়াটা মেনে নিতে পারি না। তবে সেই ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম যে খুব ভালো করেছেন, ছেলেকে শেখাচ্ছেন সচিন হওয়ার জন্য, আচ্ছা একটু বলুন তো ব্যাকওয়ার্ড শট লেগটা কোথায় দাঁড়ায়, সিলি পয়েন্ট কোথায় দাঁড়ায়, ফরওয়ার্ড শট লেগ গালি কাকে বলে, কটা স্লিপ থাকে বলতে পারছেন। অথচ ক্রিকেট মাঠে ছেলেকে বলছে বাবা মিস করলে কিন্তু চলবে না। সম্প্রতি একটা অসাধারণ লেখা পড়লাম, একটি আমেরিকায় থাকা বাঙালি ইঞ্জিনিয়ার লিখছে যে আমেরিকায় এলাম, সারাদিন পরিশ্রম করলাম, কি করে চাকরিটা রাখবো, কি করে উন্নতি করব, কি করে গ্রিন কার্ড পাবো। বাবা মা কলকাতায় পড়ে রইলেন। তারপর এক সময় কলকাতায় এলাম, এসে দেখলাম যে কাকা কাকিমা মারা গেছে, খুঁড়তুতো ভাই বোনেরা বড় হয়ে গেছে, ভাগ্নিরাও অন্য জায়গায় চাকরি টাকরি করছে। তখন দেখলাম কলকাতা যে শহরে জন্মেছি বড় হয়েছি সেটাও পাল্টে গেছে। আস্তে আস্তে প্লেনে করে ভাবলাম আমেরিকা এসে ঠিক করলাম না কলকাতা থাকলেই ভালো হতো। আমি তো আর কোথাকারই রইলাম না, আমি না দেশের রইলাম না বিদেশের রইলাম। আমার যে ছেলেমেয়েরা তারা আমেরিকানদের সঙ্গেও মিশতে পারলো না, তারা মুখেই রুটস বলে গেল, আর দেশে এসে তারা দেশটাকে চিনল না। আসলে আমরা সকলেই একটা অন্তরের বুভুক্ষায় ভুগছি। আমাদের ইন্টারনাল রেস্টলেসনেস সেটাই ছড়িয়ে পড়ছে জীবনের সব ক্ষেত্রে। তাহলে বাবা মাদের কি করণীয়? বেশিক্ষণ তো সময় নেই বলার। বাবা মারা কি করবে? তার অসাধারণ ঘটনা বলবে। আমি মাস দেড়েক আগে ধানবাদে গিয়েছিলাম। যখন ধানবাদে ট্রেনে করে ফিরছি কলকাতায়, আমার সামনে এক ভদ্রমহিলা, তার 2 সন্তান আর তার স্বামী বসেছে। তো ভদ্রমহিলা তার ছেলেকে বারবার বলছে, ক্লাস 4-এ পড়ে ছেলে, যে তুমি কিন্তু সবসময় মোবাইল ফোন ব্যবহার করবে না, মোবাইল ফোনটাকে শুধু কাজের জন্য ব্যবহার করবে, আর বাকি সময় বই পড়বে। এই বলে ধানবাদ থেকে কলকাতা রবিনসন ক্রুসো বইটা পড়তে পড়তে এলেন, এবং ছেলেও কিন্তু কোনো দিকে না তাকিয়ে সেই গল্পের বইটা শুনল। এটাই কিন্তু জীবন। আমাদের ট্র্যাজেডি হচ্ছে যে আমরা কোন রকমের ত্যাগ স্বীকার করব না, কিন্তু মনে করব যে ছেলেটা MBA পড়ছে, তার জয়েনিং স্যালারি হবে 1 crore per annum, কোনো স্যাক্রিফাইস করব না। বাড়িতে বসে যদি বলি মোবাইল বন্ধ করে দিন, তাহলে মূর্খের স্বর্গে বাস করা হবে। আজকাল অনলাইনে শিক্ষা শুরু হয়েছে, মোবাইল ফোন বন্ধ করা যাবে না, কিন্তু রেশনাল ইউজ অফ মোবাইল। বাবা মারা আমাদের সময়কার মতো নন। আমাদের যারা মা ছিলেন তারা পড়াশোনা বেশি করতে পারেননি, কারণ কম বয়সে বিয়ে হয়ে গিয়েছিল। এখনকার বাবা মারা ইনফর্ম পেরেন্টসের প্রথম কাজ হচ্ছে ছেলে মেয়ের মধ্যে বই পড়ার অভ্যেসটা ঢোকাতে হবে, এবং নিজেরা বই কিনতে হবে। অসাধারণ বই বেরোচ্ছে। পাবলিশিং ইন্ডাস্ট্রিতে একটা রেভলিউশন এসেছে। স্মার্ট বই, হালকা বই, নানা ধরনের বই, বেডসাইড স্টোরিজ বাচ্চাদের শোনানো উচিত বলে আমার মনে হয়। পড়াশোনার মধ্যে যদি একবার ঢুকিয়ে দেন,
তাহলে সেইটা সারা জীবন তার বন্ধু হয়ে থাকে। মার্ক টুয়েন বলতেন, বই হচ্ছে এমন একটা জিনিস যার সঙ্গে কোনো ঝগড়াও হয় না, বিচ্ছেদ হয় না। এইটা ছোট বয়স থেকে ঢোকাতে হবে। দ্বিতীয় হচ্ছে, কোন খেলায় সে জন্ম থেকেই ক্ষমতা নিয়ে এসেছে সেটা ঠিক করতে হবে বাবা মাকে। কারাটেও দেবেন, মার্শাল আর্টেও দেবেন, ক্রিকেটেও দেবেন, আবৃত্তিও শেখাবেন, সিনথেসাইজারও শেখাবেন, বেহালাও শেখাবেন, ওটা হবে না। পাশের বাড়ির কে বেহালা শিখছে বলে হামলে পড়ে বেহালা শেখাতে চলে গেলাম। সকালবেলায় প্রচুর বাচ্চা ক্রিকেটের কিট নিয়ে মাসে যাচ্ছে বলে আমার বাচ্চাও যেতে শুরু করলো। কিছুদিন পরে দেখলাম যে পাশে একটা নতুন ফ্ল্যাটে একজন এলেন, তার আবার ছেলেটা দাবা খেয়েছে, সঙ্গে সঙ্গে দাবা বোর্ড কিনে দিয়ে দাবা খেলানো শুরু হলো। তাহলে কিন্তু ছেলেটা কনফিউশনে শেষ হয়ে যাবে। আজকাল সাইকোলজিস্টদের কাছে গেলে তারা ছবি এঁকে দেয় যে ছেলেটার ট্রেড কোন দিকে, সেই ট্রেড অনুযায়ী খেলাই বলুন, পড়াশোনাই বলুন, সেটি শেখাতে হবে। কলকাতায় যুবরাজ সিং এর একটি ক্রিকেট একাডেমি খোলা হয়েছে। সেখানে একটি 5 বছরের বাচ্চা, একেবারে সাধারণ পরিবারের ছেলে, সে ক্রিকেটের ন্যাচারাল ট্যালেন্ট নিয়ে এসেছে এবং সে যেভাবে ব্লক করছে বল, যেভাবে বলটাকে মারছে, বোঝাই যায় তার ট্যালেন্ট রয়েছে। তাদের যারা ট্রেনার তারা বলছেন যে ছেলেটি যদি ঠিক মতন বড় করা যায়, সেটা নিঃসন্দেহে সে বড় খেলোয়াড় একদিন হয়ে উঠবে। তাই বাবা মা ঠিক করে নেবেন যে ছেলেটা বা মেয়ে সে কি আবৃত্তিতে তার ইন্টারেস্ট আছে, কয়েকদিন কবিতা বলবেন, একটু যদি কবিতায় ইন্টারেস্ট থাকে সে কবিতা বলতে শুরু করেছে, তখন তাকে সেই কবিতার দিকেই নিয়ে যাবে। দেখুন, আমি কলকাতার ছেলে, তো সংবাদপত্রে চাকরি করি, আমার কলকাতার উপর কোনো বিশ্বাস নেই। ভারতবর্ষের যত উন্নতি মফস্বল শহর থেকে হবে, এটা মনে রাখবেন। কলকাতার যে বড় স্কুল, সেখানে কিচ্ছু নেই, সেখানে কোনো মরাল ট্রেনিং নেই। ওই গুড মর্নিং, গুড নাইট, থ্যাংক ইউ শিখেছে, আর কিচ্ছু জানে না। যত পরিবর্তন এই মফস্বল শহর থেকে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এ বিষয়ে আমি নিশ্চিত। এবং এখন যদি কলকাতার সফল ডাক্তার, ইঞ্জিনিয়ারদের দেখেন, তাদের প্রত্যেকের রুট কিন্তু সেই মফস্বল শহরেই রয়েছে। মফস্বল শহরে আমি যাই, আমি কিছুদিন আগে পূর্ব মেদিনীপুরে গিয়েছিলাম, সেখানে কয়েকটি ছেলে মেয়ে যা ভায়োলিন বাজালো অপূর্ব। আমার সঙ্গে একজন স্বামীজি ছিলেন রামকৃষ্ণ মিশনের, তাকে বললাম, দেখুন ভায়োলিনটা বাজাচ্ছে দেখেছেন? শুনলাম কলকাতা এসে তারা ভায়োলিন শিখে যায় এবং কি অমানসিক বাবা মা কষ্ট করেন তাদের শেখাতে, অন্য কোনো বাজনা শেখে, ভায়োলিনটাই শেখে, পড়াশোনা করে ভায়োলিন শেখে। আরেকটা জিনিস বাচ্চাদের শেখাতে হবে, যেমন করে কম বয়স থেকে মেডিটেশন শেখানো। এই মেডিটেশন বললেই অনেকে মনে করেন তো আমরা সাধু হয়ে গেলাম। তাহলে আরেকটা শব্দ ব্যবহার করি, কনসেন্ট্রেশন শেখানো। নিকোলা টেসলা স্বামী বিবেকানন্দকে জিজ্ঞেস করেছিলেন, আবার যদি পৃথিবীতে আসেন এবং শিক্ষক হন, কি শেখাবেন বাচ্চাদের? স্বামীজি বলেছিলেন, কিচ্ছু শেখাবো না, শুধু কনসেন্ট্রেশন শিখিয়ে দেবো। এই কনসেন্ট্রেশনটা অসাধারণ পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে দিয়ে বাচ্চাকে নিয়ে যেতে হবে, যাতে ছোটবেলা থেকে ইন্টারনাল রেস্টলেসনেসটা কমে যায়। দীপুদা রয়েছেন ডাক্তার, কলকাতা শহরে একজন বিখ্যাত পিডিয়াট্রিশিয়ান আমাকে বলছিলেন যে আগে যখন আমরা চিকিৎসা করতাম তখন দেখতাম ছোট বাচ্চাদের দুটো অসুখ মূলত হয়, গরমকালে বর্ষাকালে ডায়রিয়া হয় এবং শীতকালে নিউমোনিয়া ব্রঙ্কাইটিস হয়। এখন দুটো অন্য অসুখ হচ্ছে। দেখা যাচ্ছে 1 বছর বয়স হয়ে গেলে চোখের সমস্যা হচ্ছে, কারণ বাবা মা মোবাইলটা দেখিয়ে দিচ্ছেন, ওটা না দেখলে নাকি ছেলে বা মেয়ে খায় না। দৃষ্টি ছড়াচ্ছে না, চোখের মাসল ডেভেলপ করছে না, অতএব চোখটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে 1.5 বছর বয়স থেকে সাইকোলজিক্যাল প্রবলেম শুরু হচ্ছে এবং অনেক বাচ্চাই কথা বলতে পারে না। আগেকার দিনে বাড়িতে ঠাকুমা, দিদিমা ছিলেন, পিসিমা ছিলেন, বাচ্চার সঙ্গে নানা রকম কথা বলত। এখন তো কথা বলার কেউ নেই, বাবা মা কাজে যেই বেরিয়ে গেলেন
যে আয়াটিকে রাখা হয়েছে তিনি সঙ্গে সঙ্গে টেলিভিশনটা চালিয়ে দিলেন, সারাদিন অনুষ্ঠান দেখতে লাগলেন, বাচ্চাদের সঙ্গে কথা বলার লোক নেই। ফলে স্পিচ থেরাপিস্টদের উপায় হচ্ছে, কিন্তু বাচ্চারা কথা শিখছে না, অনেক দেরি করে তারা কথা বলতে পারছে, এটা একটা যন্ত্রণার বিষয়। আরেকটা জিনিস হচ্ছে সাংঘাতিক, সেটি হচ্ছে বাচ্চাকে খাওয়ানো। বুদ্ধদেব বলেছিলেন কত কয়েকটা জিনিসের উপর নিমন্ত্রণ রাখা উচিত। খুদ পিপাসা প্রথমশ্চৈব, কামশ্চ দ্বিতীয়স্তথা, সংশয় তৃতীয়শ্চৈব, অহংকার চতুর্থ। প্রথমে খিদে তেষ্টার উপর নিয়ন্ত্রণ। যে কোনো দিন দক্ষিণেশ্বর মন্দিরে যাবেন, দেখবেন স্কাইওয়াক থেকে নেমে কোন রকমে ভগবতারের দিকে একটা ঘুষ দিয়ে হামলে পড়ে গরম কচুরি খেতে শুরু করলেন। বাবা মা কচুরি খেলেন, বাচ্চাকেও খাওয়াতে শুরু করলেন। দেখা গেল ক্লাস 4-এ পরে একেবারে ডাম্বেলের মতন চেহারা, লাভ হ্যান্ডেলস হয়েছে। সেই বাচ্চাগুলোর খুব তাড়াতাড়ি রেনাল ফেলিওর হচ্ছে এবং দেখা যাচ্ছে 15 থেকে 20 বছরের নিচে এই বিরাট সংখ্যক ছেলে মেয়ে কিডনির অসুখে ভুগছেন এবং তাদের জীবন বেশি দিন থাকছে না। এই ছোটবেলা থেকে প্রথম নিয়ন্ত্রণ হচ্ছে খিদে তেষ্টার উপর। এবং আমি বাবা মাদের অনুরোধ করব যে ছেলে মেয়েদের ভারতীয় পদ্ধতিতে খাওয়াগুলো তৈরি করুন। ওই জাঙ্ক ফুড 2 মিনিটস নুডলস না এনে মুড়ি খাওয়াতে শেখান, বাদাম খাওয়াতে শেখান, বাড়িতে শুক্তো রান্না করুন, মোচার ঘন্ট রান্না করুন। কারণ মনে রাখতে হবে আমাদের ঋষিরা এমন খাবারের নিদান দিয়েছিলেন যাতে আমাদের টেস্ট বাডস গুলো এক্সাইটেড হয়। সাহেবি খাবারে তা নেই। ফলে এই যে খাবার আমরা খাই সেই খাবার শেষ অবধি কাজে লাগে না এবং জীবনটা এক সময় একটা দুর্বিষহ অবস্থায় পৌঁছায়। কলকাতার বেশ কয়েকটা স্কুলে আমি দেখছিলাম তারা নিয়ম করে দিয়েছে যে যদি ওইরকম নুডল নিয়ে আসা হয় তাহলে ছেলে মেয়েদের ক্লাসে ঢুকতে দেবে না। তারা ঢোকার সময় টিফিন বক্স দেখছে যে কি খাবার দেওয়া হচ্ছে তাদের, এবং দেশীয় খাবার আস্তে আস্তে, এগুলো বড় বড় স্কুল নয়, সাধারণ স্কুল, কিন্তু এখান থেকেই ছেলেমেয়েরা মানুষ হয়ে বেরোবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের, সেটি হচ্ছে ছোট বাচ্চাকে প্রত্যেক দিন কিছুটা করে সময় দিতে হবে। অফিস থেকে চলে এলাম, এক কাপ চা নিয়ে ইনভলভ হয়ে গেলাম টেলিভিশনের ডিবেটে, আর ছেলেটা নিজের মতো করে করলো, ওতে কিচ্ছু নেই। মনে রাখতে হবে এই সন্তান নারায়ণকে সময় দিতেই হবে। এবং রবিবার ছুটির দিন, অনেকের শনি রবি দুদিন ছুটির থাকে, যেখানে থাকেন সেখানের দ্রষ্টব্য স্থানগুলো নিয়ে যাবে। যদি চন্দননগরে থাকে তাহলে চন্দননগরের গঙ্গার পাশে নিয়ে যাবে, চন্দননগরের ইতিহাস ছোট বয়স থেকে শেখাবেন, চন্দননগরের পুকুর পাড়ে নিয়ে যাবেন, জায়গাটা চিনিয়ে দেবেন। এটা বাবা মার কাজ, আমরা করি না, করতে হবে। আমার ছেলে মেয়ে যখন ছোট ছিল আমি এই এক্সপেরিমেন্টটা করে দেখেছি আমার জীবনে, মিরাকুলাস ফল হয়। নিয়ে যেতে হবে এবং সে বাচ্চা যাবে, কিন্তু যাবে না তা নয়। দেখুন এখন তো হাজার চেষ্টা করলেও আর ঘুড়ি ওড়ানো যাবে না, কারণ ছাদটা প্রমোটারে। আগের দিনে বাড়িতে ছাদ ছিল, ঘুড়ি ওড়ানো হতো, বাবা ঘুড়ির কল করা শেখাতেন, এখন জানেই না কেউ। হাতে মাঞ্জা যদি কেটে যায়, মা যিনি ঘুড়ি শিখিয়েছেন তাকে পেটাবেন। চাইলেও ছেলে লাট্টু শিখবে না, গুলি খেলবে না, ডাংগুলি খেলবে না, কালেকটিভ স্পোর্টে যাবে না, ফুটবল খেলছে না, লোকে টেনিস ক্রিকেটের মধ্যে আছে, ইন্ডিভিজুয়াল স্পোর্ট। চেষ্টা করতে হবে কালেকটিভ স্পোর্টে নিয়ে যাওয়ার জন্য, যাতে সমবেতভাবে জিততে এবং সমবেতভাবে হারতে শেখে। জীবনটা হারাও কিন্তু একটা বিরাট শিক্ষা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, the opposite of success is not failure, it's a part of success. ফেলিওরটা যে পার্ট অফ সাকসেস, ছোট বয়স থেকে বাচ্চাকে বলতে হবে এবং বাচ্চার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে লেগে থাকতে হবে। কিছুদিন আগে একটা ইউটিউবে স্টোরি টেলিং সেশনে শুনছিলাম, স্কুলের দিদিমণি 3টি বাবা মাকে ডেকে পাঠিয়েছে। তাদের ছেলে মেয়েরা কিচ্ছু পড়ে না, মেয়েরা 3জনই খারাপ ফল করেছে। তো প্রথম জনকে বললেন দিদিমণি, যে কি আপনার মেয়ে তো অঙ্কে 20 পেয়েছে। সঙ্গে সঙ্গে মা বললেন, আজকে বাবা অফিস থেকে ফিরুক, তোর একদিন কি আমার একদিন, তোর খাওয়া বন্ধ করে দেবো। প্রথম জনের মা নিদান দিলেন যে বাচ্চাকে খাওয়া বন্ধ করে দেওয়া হবে। দ্বিতীয় জনের মাকে যখন বলা হলো যে আপনার মেয়েও খুব খারাপ করেছে, তিনি আর বাড়ি অব্দি গেলেন না, ওইখানেই বাচ্চাটিকে চড় মারলেন।
তৃতীয় বাবা যখন গেলেন তারা বললেন দেখুন এই পরীক্ষাটা খারাপ হয়েছে, তার মানে এই নয় সব পরীক্ষাই খারাপ হবে, পরের পরীক্ষাটা হয়তো ভালো হবে। এই বলে তৃতীয় বাবা মা তার মেয়েকে বললেন শোন তোর বান্ধবীদের বল আজকে বিকেলে আমরা সবাই মিলে বিরিয়ানি খেতে যাব, কারণ একজনের তো খাওয়া বন্ধ হয়ে যাবে, আরেকজন আরো মার খাবে, চল আজকে এই দিনটা আমরা সেলিব্রেট করি। এটা করলে কি হয়, নেগেটিভ ভাইবটা নিমেষে কেটে যায়। রবীন্দ্রনাথ ওকাকুরাকে বলেছিলেন যদি ভারতবর্ষকে চিনতে চাও বিবেকানন্দকে চেনো, তার মধ্যে নেতিবাচক কিছু নেই, সব ইতিবাচক। বাচ্চাকে যদি নেগেটিভিটি দিয়ে দেন, সে বড় হয়ে দেখবেন একটা বর্ধিত শৈশবই তার থেকে যায়। সঞ্জীব চ্যাটার্জির বিখ্যাত উপন্যাস, তিনি একটি বাবা মারা যাচ্ছেন, তখন তার 95 বছর বয়স। সে বাবা বলছেন দেখো আমার পৃথিবী ছাড়তে কোনো আপত্তি নেই, কিন্তু আমার খোকাটার কি হবে কে জানে। খোকার 75 বছর বয়স, কিন্তু বাবা ভাবছে খোকার কি হবে। আমরা কিন্তু এই খোকাদেরই বহন করে বেড়াই। একটা বই আছে হস্টেলস অফ ইন্ডিয়া, যেহেতু অভিভাবক সম্মেলন বলছি, হস্টেলস অফ ইন্ডিয়া পাবলিশ করেছে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সেইখানে তারা বলছে যে ভারতবর্ষে যে নামকরা প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানে ছেলে মেয়েরা কি ব্যাপক নেশা করে, পড়াশোনার চাপ সহ্য না করতে পেরে সিনিয়রদের বুদ্ধিতে তার নেশার বস্তু গ্রহণ করে। কেন করে? কারণ তাদের পার্সোনালিটি গুলো উইক। বাবা মা ছোট বয়স থেকে একটু আসনের ক্লাসে নিয়ে যাননি, একটু ব্যায়ামের ক্লাসে নিয়ে যাননি। যদি করা যেত তারা এগুলোকে ফেস করতে পারতো, কোনোদিন করেনি। তাই যখন জেএনইউতে পড়তে যাচ্ছে, কানপুর আইআইটিতে পড়তে যাচ্ছে, তারা গাঁজা খাচ্ছে, মদ্যপান করছে, তারপর তারা সফল ইঞ্জিনিয়ার হয়ে বেরোচ্ছে। ইঞ্জিনিয়ার তো ব্রিজ বানাচ্ছে না, যত বড় চাকরি তত টেকনোক্র্যাট হয়ে যাচ্ছে, ঘরে বসে ইঞ্জিনিয়ারিং করছে। মাঠে ঘাটে তো কি আর ইঞ্জিনিয়ারিংটা করতে হয় না, আইটিতে চলে যাচ্ছে, প্রভূত উপায় করছে। এবং যখন বড় হচ্ছে সেই নেতিবাচক মনটাকে নিয়ে বড় হচ্ছে, এবং যেখানেই যাচ্ছে সেখানেই না নিজেকে সুখী করতে পারছে, না আশেপাশের মানুষকে সুখী করতে পারছে, না বাড়িকে সুখী করছে, না অফিসকে সুখী করছে। যেখানেই যাচ্ছে সেখানেই একটা হেটেড বার্ড। এইগুলোর থেকে শিক্ষা নিয়ে আমাদের বাড়িগুলোকে ঠিক করতে হবে এবং এই ছেলে মেয়েদের যত্ন নিয়ে বড় করতে হবে। একেবারে বলার শেষে চলে এসেছি। কলকাতার কাছে একটি বৃদ্ধাশ্রমে অসাধারণ লেখা আছে। বৃদ্ধাশ্রমে ঢুকতেই একটা চমৎকার লেখা আছে যে এই শুকনো পাতাগুলোকে নিশ্চিন্তে বিশ্রাম নিতে দাও, কারণ এককালে হয়তো এরই কোনো না কোনো পাতার কাছে তুমি গরমকালে ছায়া চেয়েছিলে। জীবনটা এই জায়গায় নিয়ে যাবেন না। ছেলে মেয়েকে এমন করে বড় করুন যেন ছেলে মেয়ে বাপ মাকে ভেতর থেকে শ্রদ্ধা করে, বাপ মাকে ভেতর থেকে ভালোবাসে এবং বাপ মাকে সব সময় বন্ধু মনে করে। এই বন্ধু মনে যখন সে করবে, তখন দেখবেন এই শ্রদ্ধাটা সমাজে ছড়িয়ে পড়বে, সর্বত্র ছড়িয়ে পড়বে। আর যদি মনে করেন যে ছেলেকে স্বার্থপর তৈরি করবেন, মেয়েকে স্বার্থপর তৈরি করবেন, তাহলে দেখবেন আপনাদের ওপরই আঘাতটা এসে পৌঁছচ্ছে এবং এমন ভাবে আপনারা আহত হবেন, তখন আর কোনো জায়গায় গিয়ে সেই ক্ষতটিকে সারানো যাবে না। আমার 25 মিনিট বলার ছিল, আমি 24 মিনিট বলেছি। আপনাদের নমস্কার জানিয়ে বলা শেষ করছি। পরিচয় দিতে গেলে আমাদের ভালো লাগে। কোন শৈশবে কাকার হাত ধরে এই প্রতিষ্ঠানে আসতেন, তারপর থেকে তার শৈশব, কৈশোর, যৌবন উত্তীর্ণ, এখন প্রৌঢ়ত্বের জায়গায় এসে সে সমানভাবে তরুণ এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে সমস্ত কিছু শ্রীঅরবিন্দ ভাবধারাকে আত্মস্থ করে আজকে সে একজন বিশিষ্ট সুবক্তা, শ্রীঅরবিন্দ ভাষ্যকার। আমি যখন বলছি তখন জানিও বলার শুরুতেই শুরু করবে, এই কথাগুলো সঠিক নয়, কিন্তু কথাগুলো সত্য।
চোখের সামনে একটি মানুষের বেড়ে ওঠা আমরা দেখতে পেয়েছি এই প্রতিষ্ঠান থেকে, শুধু বাইরে নয়, ভেতরে। এই ভাস্কর শিক্ষক উত্তর গরিফা পশ্চিম পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের এবং প্রখ্যাত শ্রেয়বিন্দ ভাষ্যকার। আশা করি তার বক্তব্য আমাদেরকে ভেতর ছুঁয়ে যাবে, আমরা কিছু বহন করে নিয়ে যেতে পারবো এবং শ্রেয়বিন্দের আলোয় আমাদের কি ভূমিকা, সেই জায়গাটাও কিছুটা উদ্ঘাটন। আমার পূর্ববর্তী বক্তা শ্রী তরুণ গোস্বামীকে আমার ভূমিকা হিসেবে যা বলা হলো, আচ্ছা বেশ, আমাকে বলেই দেওয়া হলো যে সেটা ভুল, সেটা না বলতে, সেটা আমি বলছি না, কিন্তু আমার একটা সুবিধা করা হলো, সেটা হচ্ছে অন্তত আমার নামে আগে একটা প্রৌঢ় শব্দটা বলা হয়েছে। এটা ভালো হয়েছে বলে, কারণ না হলে আপনাদের এখানে অনেকে কারণ মনে হবে, যদি এখন মনে হচ্ছে আমার একটু বয়স হয়েছে, যে এ অভিভাবকত্ব নিয়ে কি বলতে পারে। কারণ দেখুন, তারপরে প্রৌঢ়ত্বের তরুণ সেটা বলেছেন, যার নামে এই প্রতিষ্ঠান। পিছনে দেখবেন মায়ের ছবি আছে, আর এইখানেও মায়ের ছবি আছে। মা একটা অসাধারণ কথা বলতেন, মাই চিলড্রেন আন্ডার 99 ইয়ার্স, অর্থাৎ 99 বছরের নিচে সবাইকে মা শিশুই বলতেন। আমাদের পরিচয় আমরা সেরকম দিতে পারলে সবচেয়ে খুশি হব, যে আমরা মায়ের শিশু। সেটা আসলে হয়ে ওঠা একটা সাধনা, তো আজকে সে প্রসঙ্গে যাবো না, কিন্তু সেটা মা চাইতেন যে কেউ যদি ঠিকঠাক সাধনা করতে চায় তাহলে তাকে হতে হবে ট্রু চাইল্ড অফ দ্য মাদার। বেশ, তো তবু আমার দেখে যা মনে হচ্ছে যে অভিভাবক হিসেবে আমার কিন্তু একটা বয়স হয়েছে। আমরা এটা অনেক সময় ভুলে যাই, আমরা অনেক সময় বলে যাই তুই তো 10 বছরের বাচ্চা, তা আমিও কিন্তু তাহলে 10 বছরের বাবা, তাই না? এটা বাবারা চট করে বা মায়েরা চট করে ভুলে যায়। আজকাল একটা নতুন হয়েছে, দেখছি অনেকে লিখছে, 1 বছরের জন্মদিনে একজনকে দেখলাম লিখেছে টি শার্ট পরে, বাচ্চাকেও পড়িয়েছে একটা 1 বছর, আর নিজেকেও লিখেছে বাবা হিসেবে 1 বছর। তো সেটা ভালো লাগলো। আমরা এগুলো অনেক সময় ভুল করি। অনেকেই দেখবেন বলে যে তুই আমার হাঁটুর বয়সী, ওরা আমার হাঁটুর বয়স তো একই, তাই না? আমার হাঁটুর বয়স কি আমার থেকে কম না বেশি? এগুলো সব ভুল কথা, এগুলো ঠিক কথা নয়। আমি যেভাবে একটা শুরু করি সেটা প্রথমেই বললাম যে আপনার মনে হতে পারে যে কি বলতে পারে অভিভাবক হিসেবে। হ্যাঁ, আমার বলার 3টে দিক থাকবে। একটা হচ্ছে তত্ত্বের দিক, থিওরি, সেটা তো বলার অধিকারী আমি হতে পারি নিশ্চয়ই লেখাপড়া করে। তারপর এটা যেটা আপনারা প্রতি মুহূর্তে বহন করে চলবেন, চলাটা স্বাভাবিক, কেউ যদি না চলেন তার মহানুভবতা। যেহেতু বলছে এই নিজের জীবনে এগুলো করতে পেরেছে কি, এটা মনে হবে আপনারা না বললেন। আর 3 নম্বর যেটা আপনারা শুনতে চান, আজকাল তরুণরা বলার মধ্যে ছিল, শেষে বলেছেন, সেটা আপনারা সকল একটা টিপস দিন, মানে শর্টকাট মেথড দেখবেন একটু লোকে চান। এখন আপনারা সকলে 3 মিনিটের বেশি মনোসংযোগ ধরে রাখতে পারি না, বা 30 সেকেন্ডের দিন, সেই জন্য আমাদের সব গল্পগুলো 30 সেকেন্ড থেকে 3 মিনিটের মধ্যে থাকে। সেরকম কিছু টিপস চাই লোক। তো আমি 3টে ভাগই বলব। তত্ত্ব বলার একটা আমার সুযোগ হয়েছে, কারণ তত্ত্বটা আমি পড়েছি। আর আপনাদের যখন শুনতে শুনতে মনে হবে যে এ কি এই তত্ত্বগুলো প্রয়োগ করেছে, ধরুন তর্কের খাতিরে বললাম যে আমি প্রয়োগ করতে পারিনি, তার মানে যে সমস্ত অভিভাবকরা এখানে বসে রয়েছেন তারা প্রয়োগ করতে পারবেন না তেমন তো নয়। আমি পারিনি, আপনারা পারবেন। একটা ভালো তত্ত্ব জানা হলো, এটা জেনে যাওয়া যেতে পারে। প্রথম কথা হচ্ছে কে অভিভাবক। অভিভাবকের ধারণা কিন্তু কোনো অনড় নয়। আমরা যে সময় বড় হয়ে উঠেছি বা আমাদের একটু আগে, তখন কিন্তু অভিভাবক মানে শুধু বাবা মা ছিলেন না, বরং এটা অবশ্যই আমার সৌভাগ্য হয়তো যে আমি যে পরিবারে বড় হয়ে উঠেছি সেখানে কিন্তু আমার বাবা মা থেকেও আমার কারুর কথা বেশি শুনতে হতো, এবং তার আগের প্রজন্মে সেটা আমার শোনা, পুরোটা দেখা না, আবার দেখাও, পুরো পরিবারে একজন অভিভাবক থাকতেন, অর্থাৎ ফাইনাল পাস তাকে দিয়ে করাতে হতো। জ্যাঠামশাই হতে পারে, ঠাকুরদা হতে পারে, সবই ঠিক হলো, ঠাকুরদাকে জিজ্ঞাসা করে এসো, তিনি পাস করলে পাস। আমি খুব ছোটবেলায় মনে আছে এখনো, পুজোর বাজার করতে যাওয়া হবে, সব বসে আছে কিন্তু জ্যাঠামশাইয়ের কাছে, তিনি কিছুই বলবেন না, কিন্তু তিনি টিক মেরে যাচ্ছেন যে এর জন্য ওই, ওর জন্য তাই, কিন্তু পাস করাতে হবে। তা এর পরেও এটা কিন্তু সবাই যে অভিভাবক হয়ে উঠতেন
এটা কিন্তু হয়ে উঠতে তারপরে একটা প্রজন্ম এলো আমাদের মূলত, যেখানে বাবা মা এবং মাস্টারমশাইরা অভিভাবক। আমাদের প্রজন্মে এটা বিশেষ করে তৃতীয় যার কথা বললাম মাস্টারমশাই, তাদের খুব বড় ভূমিকা ছিল, অন্তত আমার প্রজন্ম পর্যন্ত। মানে এমন কিছু সমস্যা যেটা বাবা মা সামনে উঠতে পারছেন না, মাস্টারমশাই কিন্তু বলাতেন, তখন কাজ হতো। এখন তৃতীয় অভিভাবক কে সবচেয়ে শক্তিশালী অভিভাবক আপনারা জানেন, সেটা হচ্ছে গণমাধ্যম। এর থেকে শক্তিশালী অভিভাবক এই মুহূর্তে কেউ নেই। আপনারা সকলকে যদি জিজ্ঞাসা করি আপনাদের বাচ্চাদের কি সমস্যা, আপনারা সমস্যাটা বলবেন যে মোবাইল সমস্যা। তরুণরা ইঙ্গিত করেছেন মোবাইল বাচ্চাদের কেন, মোবাইল কি আমার সমস্যা নয়? আমি তো আজকে বা গতকালকে মনে হচ্ছে মোড়ের ঠিক মাঝখানে একজন ভদ্রলোককে দেখছিলাম, তিনি দাঁড়িয়ে দেখছেন একটু মাঝখানে, তাকে আমি হর্ন দিচ্ছিলাম, তিনি সরছিলেন না। তার বয়স ছোট নয়, তিনি বয়স্ক মানুষ। মোবাইল বড়দেরও সমস্যা, ওটা বাচ্চাদের না। এই যে অভিভাবকদের এতগুলো টাইপ বললাম, এরা অভিভাবক কিন্তু হয়ে উঠলে কি করে হয়ে উঠলে? ওই যে জ্যাঠামশাই, ওই যে ঠাকুরদা, এই যে মোবাইল, এই যে মাস্টারমশাই, এরা কিন্তু সব অভিভাবক হয়ে উঠেছে বাবা মা ছাড়া। তার মানে অভিভাবকটা একটা হয়ে উঠতে হবে, এটা একটা জার্নি, এটা প্রসেস অফ বিকামিং। আমরা অভিভাবক কাদের বলি? আমরা বলি বাবা হয়ে গেলাম, মা হয়ে গেলাম, বায়োলজিক্যাল প্রসেস অভিভাবক না। এই তো অভিভাবক হওয়া শুরু হলো, এরপরে সারা জীবন ধরে তাকে অভিভাবক হয়ে উঠতে হবে, এইটা আমরা ভুলে যাই। আমরা ভাবি এটা একটা অনড় ধারণা। আগে যেরকম ভাবে প্রথমেই একটা বলে রাখা ভালো, তরুণরা বলার অনেক অধিকার আছে, কারণ তরুণরা খুব সফল অভিভাবক প্রবীণ বয়সে, তরুণ তাকে স্বীকার করতে হবে, স্বীকার করেওছেন। আগে যেরকম ভাবে অভিভাবকত্ব হতো, এখন কিন্তু এরকম ভাবে অভিভাবকত্ব হবে না। সাপের ভয় বাপের ভয় তরুণরা বলেছেন, আবার শেষ করেছেন বাবা মাকে হতে হবে বন্ধু। এখনো অনেক অভিভাবক এটা মানেনি, বলে না না বাবা অফিস থেকে ঢুকবে ছেলে ঘুমিয়ে পড়বে, এটা চলবে না 2024-এ। কোনো কিছু চলছে না, কিন্তু অভিভাবকত্বের ধারণাটা পুরনো থেকে যাবে, এটা চলতে পারে না। এটা তো বিজ্ঞান, সায়েন্স তো কোনো অনড় কথা বলে না, সেটা এগিয়ে যায়। কাজে আমাকে এটা মনে রাখতে হবে যে এটা কোনো অনড় ধারণা নয়। যুগে যুগে কালে কালে চেঞ্জ হবে, জায়গা অনুযায়ী চেঞ্জ হবে, তবু কিছু সাধারণ ধারণা থেকে যাবে। এবারে আপনাদের যদি কিছু কথা বলে, ওই জন্য আজকে বলেছিলাম আমরা একটা আমাদের প্রতিষ্ঠানকে যে বাচ্চাদের যেন না হয়, আমরা যেন অভিভাবক হয়ে গিয়েছি। কতজন বা হব, কতজন আমরা সচেতন ভাবে অভিভাবক হয়েছি, আমরা সকলে ম্যাচিওর, আমাদের অভিভাবক আমরা এমনি হয়ে গেছি, এটা বায়োলজিক্যাল প্রসেসে। কতজন আমরা ভেবেছি যে আমরা অভিভাবক হব বলে আমরা একটা কাঙ্ক্ষিত বস্তুকে পৃথিবীতে আনতে চাইছি। এই কি কথা, এটাই কথা। ওই জন্যই প্রি নেটাল এডুকেশন বলে একটা এডুকেশন আছে, শিশুর জন্মের আগে এডুকেশন, বাবা মা হওয়ার প্রস্তুতির এডুকেশন। সেটা কিন্তু শুধু ফিজিক্যাল হেলথ নয়, সেটা মেন্টাল হেলথ। দুপক্ষই চাইছে যে তারা কাঙ্ক্ষিত একজনকে আনছে। এরকম অনেক শিশু আছে যারা অনাকাঙ্ক্ষিত, অনেক শিশু আছে যারা অ্যাক্সিডেন্টালি পৃথিবীতে চলে এসেছে, অনেকে আছে। তার সোর্সটার মধ্যেই কিন্তু অনাকাঙ্ক্ষা ঢুকে আছে। তার মস্তিষ্কের লোভ তৈরি হচ্ছে আমার লালসা দিয়ে, তার মস্তিষ্কের লোভ তৈরি হয়েছে আমার হিংসা দিয়ে। তাহলে কি কিছু করা যাবে না? হ্যাঁ, করা যাবে। ওই জন্যই তো নেচার আর নাচার। তাহলে ইনিশিয়ালি প্রথম স্টেপ হচ্ছে খুব সচেতন থাকা অভিভাবক হয়ে ওঠার আগে, যে আমরা উই অল আর প্রিপেয়ার, উই বোথ আর প্রিপেয়ার, যে আমরা একজন কাঙ্ক্ষিত কাউকে পৃথিবীতে আনতে চাইছি। এরপরে পুরো পদ্ধতিটা ধরে 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 অভিভাবক হয়ে ওঠে। একেবারে প্রথমে ডক্টর দীপ্তেন্দু শেখর ভট্টাচার্য একটা কথা বলেছেন, যেটা বলাতে আমার একটু সুবিধা হয়েছে। আমার থার্ড পিরিয়ড ক্লাস বলে ফার্স্ট সেকেন্ড দুটো এরপরেই ছুটি, ফোর্থ পিরিয়ড কিছু নেই, ফার্স্ট সেকেন্ড বলে দিয়েছেন বলে আমার সুবিধা হয়েছে। উনি একটা কথা বলেছেন, আমাদের একটা মস্ত বড় সুযোগ হচ্ছে অভিভাবক হয়ে ওঠা মানে একটা পূর্ণতার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পাওয়া। প্রথমে আপনাকে স্বীকার করে দিতে হবে আমি অপূর্ণ, আমি ইনকমপ্লিট। আপনি যদি মনে করেন আমি পূর্ণ, আমার সব জানা হয়ে গেছে, ব্যাস এটা কিন্তু এন্ড অফ দ্য জার্নি হয়ে গেল। আমি অপূর্ণ, আমি পূর্ণ হতে চাই। অভিভাবক
কর্তৃপক্ষ সেই সুযোগ এনে দেয়। যেমন আমাদের যাদের মাস্টারি করার সুযোগ হয়েছে তাদের একটা মস্ত বড় সুযোগ আছে শেখা। কিন্তু অনেকেই শিক্ষকতায় ঢুকে মনে করেন আমার যা শেখার কাছে আর কিছু শেখার নেই, তা কিন্তু ওইখানেই শেষ হয়ে গেল। তাহলে অভিভাবক হিসাবে পূর্ণ হয়ে ওঠার একটা মস্ত বড় সুযোগ আছে। সেই পূর্ণ হয়ে ওঠাটা কি না, আপনি নিজেকে একটা এক্সাম্পল করে তুলুন বাচ্চার কাছে। আপনি যা যা বাচ্চার মধ্যে করতে চাইছেন, আপনি চাইছেন বাচ্চা খুব ধৈর্যশীল হয়ে উঠুন, আপনি ধৈর্যশীল কিনা। আপনি চাইছেন বাচ্চা খুব সংযমী হয়ে উঠুন, আপনি সংযমী কিনা। আপনি চাইছেন বাচ্চা খুব ভালো ফিজিক্যাল হেলথ হোক, আপনি সেইটার চর্চা করেন কিনা। একেবারে বারবার তরুণদা বলেছেন পড়ার হ্যাবিট। আপনি বলছেন ওই যে সে রবিনসন ক্রুসো পড়তে পড়তে আসছে তার মা। আমি একটি শিশুকে জানি সে পড়তে পারতো না তখন, মানে তার বয়স হয়নি, তার মা তাকে গল্পের বই সারা দুপুর ধরে পড়তো। আর তাকে আমার দেখার সুযোগ হয়েছিল কাছ থেকে, সে খুব আগ্রহের সাথে বইটা এরকম করে দেখতো। তার পড়ার হ্যাবিট হয়ে গেছে, কারণ সে দেখেছে ওইটা করতে হয়, ওটা করতে হয় বলে শিখেছে। কিন্তু ঠিক উল্টোটা, এই যে হ্যাবিটটার কথা তরুণদা বলেছেন, এটা প্রচন্ড কমন আজকাল। আমি যতজনকে পেরেছি বলেছি এটা কি করছেন, খাবার সামনে একটা মোবাইল চালিয়েছেন এবং মোবাইলে কি দেখছে, কার্টুন। এটা নিষিদ্ধ। কেন? কারণ কার্টুনের পিকচার গুলো খুব কুইক মুভ করে। অত কুইক মুভ করছে মানে ওর মাথা কন্টিনিউয়াস নড়ছে, ও স্থিরতা শিখবে না। ওই জন্য দেখবেন, আপনারাও দেখবেন না, পথের পাঁচালী এখন কোনো বাচ্চাকে দেখাতে পারবেন না, বলতে কি স্লো মুভি। কিন্তু ওটাই ক্লাসিক্যাল গান যখন শুরু হয় না, ভাঁজাটাই তো চলে 15-20 আধ ঘন্টা ধরে, কেউ শুনতে পাবে না, কারণ ওটা টাইম লাগে। এখন সবকিছু ফাস্ট, কাজেই এক্সাম্পল হয়ে উঠুন। এই যে কথা আছে ইংরেজিতে, এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট, একেবারে বড় কথা। আপনি কিচ্ছু বলবেন না, শুধু ওর সামনে ওই ব্যাপারগুলো করতে থাকুন। আমি বলছি একবারে নিশ্চিত ফল পাবেন। এই যে স্কুলে আমি পড়াই, আমি দেখি স্কুলে অনেকে আসে, তারা সাধারণ কিছু জিনিস কিন্তু জানে না। যেমন কি করে বসতে হয়, কি করে দাঁড়াতে হয়, কি করে কথা বলতে হয়। একটা ভালো, এই যে লোকে বলে স্কুলিং একটা বড় ব্যাপার, একটা ভালো স্কুলিং আপনি যদি ছেলে মেয়েদের দেখেন, ভালো স্কুল থেকে যারা শিখেছে, তাদের আপনি পরিষ্কার অভাব করতে পারবেন তাদের জ্ঞান দিয়ে নয়, তাদের আচরণ দিয়ে। তারা কিরকম ভাবে হাঁটছে, কিরকম ভাবে কথা বলছে, এটা প্রচন্ড ভালোভাবে তাদের শেখানো হয়, অন্তত শেখানো উচিত। এটা বিশেষ বিশেষ স্কুলে কিন্তু এই ট্রেনিংটা দেওয়া হয়। 3-4টে জিনিসের কথা আপনাদের বলছি, আমরা ভাবি না এগুলো বাচ্চাদের শেখানো উচিত। যেমন ধরুন কি করে খাবার খেতে হয়, তরুণরা বলেছেন টেস্ট বার। খাওয়ার সময় সে মোবাইল দেখছে, আর একটু বড় হয়ে গিয়ে খাওয়ার সময় সে কানে ইয়ার প্লাগ গুঁজে দিয়েছে। এই যে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কথা আপনারা শোনেন, আপনাদের কেউ বলা হয় যে তাদের কিন্তু একটা নিয়ম আছে পরিবারে, যে বাড়ির সকলে খাবার টেবিলে একসাথে থাকতে হবে। এখন কিন্তু এটা হচ্ছে না। এখন একটু বড় হয়ে গেলে সে তার খাবারটা নিয়ে ঘরে চলে যাচ্ছে, না খেতে হবে সকলের সামনে বসে, এবং সেই সময় তোমাকে সকলের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে হবে। কিরকম ভাবে খেতে হয় এটা আমরা ভাবি না, শিখতে হয়। পরেরটা, কিরকম ভাবে তাকে ঘুমোতে হয়। আমরা কি কেউ কোনোদিন বলি যে আমরা বাঁচার জন্য খাই, খাওয়ার জন্য বাঁচি না? এই কথাটা পন্ডিচেরি আশ্রমে ডাইনিং এ ঢোকার সময় লেখা আছে। We eat to live, we do not live to eat. এখন প্রচুর মানুষ ভাবে না না আমরা বেঁচে আছি খাবো বলে, কিন্তু না, ওকে শেখাতে হবে যে তাই বলে কি টেস্টি খাবার খাবে না, তাই বলে কি সে 2-1 দিন একটু বিলাসিতা করবে না। কিন্তু তাকে মনে রাখতে হবে, আমাদের মাস্টারমশাইরা বলতেন ট্যাক্সি তো চাপবি অবশ্যই, কলেজে পড়ছিস, পয়সা যদি বাঁচাতে পারিস চাপবি, মাথায় রাখবি আজকে লাক্সারি করলাম। লাক্সারি ইজ নট নেসেসিটি। বিরিয়ানি কিন্তু নেসেসিটি নয়, বিরিয়ানিটা আমার লাক্সারি। এই টানটা যদি থাকে তাহলে জীবনে কোনোদিন বেরিয়ে যাওয়া যাবে না। এইটা ওকে শেখাতে হবে। ধরুন ঘুমোনো, আমরা কজনকে ভাবি যে বাচ্চাকে ঘুমোনোটা শেখাতে হয়, ঘুমোনোর আগে তাকে স্থির হতে হয়। আমরা নিজেরাই সেটা জানি না। আমরা ছোটবেলা থেকে ভাবি যে ঘুমোতে হবে মরার মতো। অ্যাবসলিউটলি নয়। ঘুমের আগে ওকে স্থির করুন। বেস্ট হচ্ছে গল্পের বই পড়ুন, গল্পের বই ওকে পড়া। এই যে বেডসাইড স্টোরি, এখন অসামান্য সব ব্যাপার আছে, গল্পের বই আছে যেগুলো সত্যি ঘুমের আগে পড়া উচিত, সেইগুলো ওকে তৈরি করে দেওয়া। আমরা বারবার ওকে কি গুড হ্যাবিট তৈরি করব। লেখাপড়া একটু পড়ে শুরু করলেও কিছু এমন এসে যাবে না।
আপনারা দেখবেন আমি কোনো বিশেষ বোর্ডকে আঘাত করছি না, সে 2 তে যা করছে 3 তেও তাই করছে, 4 এও তাই করছে। আচ্ছা, যদি ও যখন ওর 2.5 বছর বয়স যদি রাইনোসারাস বানানটা না বলতে পারে, মহাভারত কিছু অশুদ্ধ হবে না। কিন্তু যদি একবার ওর খাওয়ার অভ্যেস আর শোয়ার অভ্যেস আর টয়লেটের অভ্যেস না হয়, মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা ভাবেন না কেউ যে এটা একটা হ্যাবিট, গুড হ্যাবিট। প্রচুর বয়স্ক মানুষ ভালো করে টয়লেটের হ্যাবিট হয় না। একটা খোলাখুলি বলে দিচ্ছি, যদি ফ্লাশ করেন না, তিনি বাথরুম ব্যবহার করতে পারেন না, এটা শিখতে হয়, এটা একটা ট্রেনিং যে আমার পরে আরেকজন বাথরুম ব্যবহার করবে। যদি সেটা করতে না পারেন তাহলে তিনি কখনো একটা ডরমেটরিতে থাকতে পারবেন না। অথচ যদি খুব পরিচ্ছন্ন জায়গায় যান, দেখবেন 20 জন আছে, 2টো বাথরুম ঝকঝকে পরিষ্কার, সেই ট্রেনিংটা তাকে দিতে হয়েছে। এই ট্রেনিং কিন্তু বড় হয়ে দেওয়া যাবে না, তৈরি হয়ে যাবে। ঠিক তেমনই তার কিছু ফিজিক্যাল ট্রেনিং আপনি ছোট থেকে তৈরি করুন। ওকে বলুন যার 1-2টো হাত স্বচ্ছন্দ আছে, সেই হাতের অনেক ক্ষমতা। কটা বাচ্চা ঠিক করে তার অর্গানগুলো ব্যবহার করতে পারে, তার চোখ, তার কান, তার নাক। তাকে একটা ফুল দেখিয়ে যদি বলেন কটা কালার আছে, সে এক কথায় বলবে 2টো। তাকে দেখতে বলুন না, নীলই আছে 3 ধরনের, হলুদি আছে 2 ধরনের। এটা অবজারভেশন পাওয়ার। এইটার জন্য তাকে প্রকৃতির কাছে নিয়ে যেতে হবে। আমাদের বেড়ানো মানে লাদাখ অথবা আরেকটু পয়সা হলে মালয়েশিয়া, কেন? বেড়ানো মানে শিমুলতলাও হয়, বেড়ানো মানে মধুপুরও হয়। আমাদের ছোটবেলায় যাওয়ার সৌভাগ্য হয়েছে, 20 দিন 25 দিন। বাবার কাছে পরে শুনেছি খরচা বরং কম, কারণ সস্তা ছিল আর মাকে রান্না করতে হতো। কি ট্রেনিং হয়েছে, সব ইনভেস্টমেন্ট কিন্তু ওই মুহূর্তে বোঝা যাবে। এখন গার্জেন যারা, তারা অনেকে বলেন বাচ্চাকে তো নিয়ে গেলাম, কোনো উন্নতি হয়নি। এলআইসি তো 28 বছরের জন্য করে, 667 টাকা মাসে প্রিমিয়াম। যে বছর করেন পরের বছরই পেয়ে যান নাকি টাকা। 28 বছর পরে তো মানি ব্যাক। তো আগে ইনভেস্ট করে যেতে হবে, ওকে প্রকৃতির সামনে নিয়ে যেতে হবে আর অবজার্ভ করাতে হবে। ট্রেনে ওঠা থেকে শুরু হলো আমাদের বেড়ানো। এখন ট্রেন এসি ছাড়া কেউ যাচ্ছে না, যাতে কালো কাঁচ দিয়ে ঢাকা। আর ট্রেনে উঠেই মোবাইল, আর হোটেলের ঘরে মিনিমাম সবকটা চ্যানেল আসে কিনা, বা এসি 22-এ নামে কিনা, বা কি কি খাবার পাওয়া যায়। এগুলো তো বেড়ানোর পার্ট নয়। বেড়ানোর পার্ট হচ্ছে হোটেলটা শুধু রাত্রে শোয়ার জন্য মোটামুটি একটা বাথরুম থাকলে হলো। আমি বলছি না অপরিচ্ছন্ন বাথরুম হতে হবে, কিন্তু কোনটা গুরুত্বপূর্ণ সেটা তাকে ভালো করে বোঝান। বিশেষ করে তার শরীরটাকে চেনা, তার ফিজিক্যাল কোনগুলো তার অর্গান। দেখবেন অনেক বাচ্চা কই শুনতে পেলাম না, তো তার কানকে তৈরি করবো। কেন আমরা কইরাম ভাবে তৈরি করি না কানকে? আমরা একটা বাচ্চাকে একটা ইনস্ট্রাকশন 3 বার 4 বার 5 বার দিই, দরকার নেই। পাভলভের থিওরি অনুযায়ী ও বিশ্বাস করতে শুরু করবে 4 বার খেতে ডাকলে তবে খেতে আসতে হবে। ওকে একবারই ভালোভাবে ডাকুন, যদি না আসে, ও যদি মগ্ন থাকে, আসার পরে বলুন তোমাকে ডাকা হয়েছিল, ও সচেতন হয়ে যাবে যে একবার ডাকলেই খেতে আসতে হয়। আমরাই ওকে খেতে আয় 4 বার বললাম, ও তৈরি হয়ে যাবে যে 4 বার ডাকলে তবে আসা। ও এত বেশি ছোটবেলা থেকে ডিওডোরেন্ট ব্যবহার করছে যে ও কখনো কামিনী ফুলের গন্ধ কোনটা সেটা সে বুঝতে পারছে না, ছাতিম ফুলের গন্ধ কোনটা সেটা সে বুঝতে পারছে না, কারণ তার নাক বুঝে যাচ্ছে। ডাক্তারবাবুর রিপোর্ট, আমার মতন আর্টসের মাস্টারমশাই রিপোর্ট নয়, ওর নাকটা বন্ধ হয়ে গেছে। এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, একটা বাচ্চার যতটা ঠান্ডা লাগে একটা বড় অতটাই ঠান্ডা লাগে। আমি আমার বাচ্চাকে নিয়ে যখন 3 বছর বয়সে বলেছিলাম হুমায়ুন যাবো ডাক্তারবাবুর কাছে, ডাক্তারবাবু আমাকে বলেছিলেন তুমি তোমাকে নিয়ে ভাবো, কিচ্ছু অসুবিধা হবে না। অ্যাবসলিউটলি বাচ্চার কোনো অসুবিধা হয় না। আমরা 5টা জ্যাকেট পরিয়ে দিই, ওর 10 দিয়ে ঠান্ডাটাকে গরমটাকে পেতে দিন। আর ওকে শেখান যে একটু বড় হলে যদিও সেটা যে চয়েস কিন্তু তোমার জীবন তোমাকে বুঝতে হবে, আমরা করে দেবো না। এই যে সমস্ত দায়িত্ব আমরা নিয়ে নেব, একেবারে ওই 75 বছরের খোকা হয়ে থাকবে, কিন্তু সে তোমাকে কিচ্ছু করতে হবে না। আমি সম্পর্কে একটা কলেজে ভর্তি হতে গিয়ে দেখছিলাম, কলেজের কর্তৃপক্ষকে ভালো লেগেছে, তারা গার্জেনদের বলছে আপনারা ব্যাগটা নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন কেন অ্যাডমিশনে? বলছে আপনার ক্যান্ডিডেট কই? বলছে চেয়ারে বসে আছে। বলছে আপনার বয়স তো 55, আপনার ক্যান্ডিডেট 18-19, মুখে দাঁড়াতে দিন, এই তো জীবন চলা শুরু হলো। বলছে না ওর পায়ে ব্যথা করছে। বলছে এইটা ভুল, এইটা আমরা করি।
ওকে বোঝান ছোট থেকে as you sow so you reap। একটু বড় হলে এই কঠিন সত্যটা বুঝিয়ে দিন, আমি পাশে আছি, আমি পাশে আছি, কিন্তু তার মানে এই নয় যে ভুলের পর ভুল, ভুলের পর ভুল, ভুলের পর ভুল আর আমি পাশে আছি। ভুল করলে বোঝান এর ফল কিন্তু তোমাকে পেতে হবে। এবং যখন ছোট ছিলাম তখন মনে হতো যে এই কথাগুলো বুঝি বোঝা যায় না, বাচ্চারা কিন্তু সব বোঝে। আর একটা জিনিস শেখান, সেটা হচ্ছে ও যেন যে কোনো কিছু শেখার জন্য রেডি থাকে, সবসময় কিছু সে শিখতে চাই। এই মনটা আমরা একটু বড় হলেই বন্ধ করে দিই। শিখতে হবে শুধু এইটুকু, অঙ্ক বিষয়কেও আমরা ভাগ করে দিই। ইতিহাস তো মন্দির পড়তে হবে না, তা কেন? একটা বাচ্চা যেন যে কোনো কিছু, রবীন্দ্রনাথের মতন মানুষ, অমর্ত্য সেনের মতন মানুষ, তারা সন্ধ্যেবেলায় পড়াতে যেতেন কিন্তু শাহবাগ পল্লীতে, তাতে অমর্ত্য সেনের নোবেল প্রাইজ পেতে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। ওকে শেখান, রেসপেক্ট করতে শেখান প্রত্যেকটি প্রফেশনকে। বাবার বয়সী কোনো মাছওয়ালাকে ওর সামনে যদি তুই বলে ডাকেন, তাহলে ও শিখবে যে লোকটা মাছ বিক্রি করে, যে লোকটা আমাকে রিক্সা চালিয়ে পৌঁছে দিলেন, তাকে সম্মান দিতে নেই। ওকে ভাত খাওয়ার আগে বলুন এই ভাতটা হওয়ার আগে কি কি স্টেপ, তাকে কতক্ষণ বৃষ্টিতে দাঁড়াতে হয়েছে, কতক্ষণ রোদ্দুরে দাঁড়াতে হয়েছে, তারপরে এই ভাতটা ফেলে তুমি উঠে যাচ্ছ, এইগুলোকে বলুন। ও রেসপেক্ট করতে শিখবে। তবে এখানে যদি কেউ এমন থেকে থাকেন যাদের বাচ্চা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের মধ্যে দিয়ে রান করছে, যাদের প্রবলেমটা একটু জটিল হয়, কারণ সেটা হচ্ছে এজ অফ স্টর্ম অ্যান্ড স্ট্রেস। আগে অ্যাডোলেসেন্ট বলা হতো 13 থেকে 19, এখন সেটা কিন্তু প্রায় 10 শুরু হয়ে 17 শেষ হয়ে যাচ্ছে। তাদের জন্য কিছু বিশেষ কথা। প্রথম কথা মনে রাখবেন, যদি কেউ থেকে থাকেন এই সময় ওর কিন্তু সাংঘাতিক স্ট্রেস আছে, কারণ এটা এজ অফ স্টর্ম অ্যান্ড স্ট্রেস। এই সময় ও মুখে মুখে কথা বলবেই। আর ও যদি খুব যুক্তি দিয়ে কথা বলতে পারে, যেটাকে আমরা বলি ভীষণ তর্ক করে, ভীষণ জেদ করে। আচ্ছা বলুন তো, জেদ একপক্ষে হতে পারে? জেদের শুরুটা কোথায় জানবেন? ওই সরু মুখ ঝিনুক দিয়ে দুধ খাইয়ে দেওয়াটা। আমার মতন আর্টসের মাস্টারমশাইয়ের কথা নয়, সাইকোলজিস্টদের কথা। ওই শেপটা এরকম করা হয়েছে যাতে খেতে না চাইলেও গলায় ঠাক করে পেটে চলে যায়। ওই জেদের শুরু আমরা বীজ বপন করে দিয়েছি। এইবার বড় হয়েছে, ও কিন্তু জেদটা ফিরিয়ে দেবে। জেদ করা, তর্ক করা, চ্যালেঞ্জ করা ওর জিনের মধ্যে আছে। কারণ প্রাচীন মানুষের অ্যাভারেজ আয়ু ছিল 40 থেকে 42। তখন 17-18 বছরের ছেলেরাই ওই গোষ্ঠীর নেতা হতো। কাজেই 18 বছর যখন তার বয়স হবে, সে নেতা হবে, সে কথা বলবে। আপনি দেখুন ওর কথার মধ্যে যুক্তি আছে কিনা। যদি যুক্তি থাকে, আপনি মন দিয়ে ওর কথাটা শুনুন, পেশেন্ট হিয়ারিং দিন। তোদের সঙ্গে কথা বলা যায় না, এই কিন্তু আপনি ওর জন্য দরজা বন্ধ করে দিলেন, তাহলে কিন্তু ও কোনোদিন কিছু বলবে না। এমন একটা জায়গা রাখুন যেন ও বুঝতে পারে আফটার অল সব ভুলের পরেও আমার কাছে একজন আছে যেখানে আমি ফিরে আসতে পারি। এইটা যদি বন্ধ করে দেন দরজা একদম, তখন কিন্তু ও এসকেপ রুট খুঁজবে, আর তখনই ও ভুল রিলেশনে জড়িয়ে পড়বে। আমি কার কাছে যাব? তুই যদি এই কথা বলিস আমি তোর মুখ দেখবো না, এটা হতো 1924-এ, 2024-এ চলবে না। ও তো জানে যে বাবা মা আমার মুখ দেখবে না। ও কিন্তু তখন ওর মুখটা অন্য কোনো একটা ভুল রিলেশনের মধ্যে জড়িয়ে পড়বে। যেটা মনে রাখুন, আপনি পরিবারে একটা ইউনাইটেড ফ্রন্টের মতন আচরণ করুন। পরিবারের যে কোনো ডিসিশন নেওয়ার আগে বাচ্চাকে ইনক্লুড করুন 10 বছর বয়স থেকে। তারপরে সে যদি সেই রুল ভাঙে, বলুন দেখো এটা তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবার পুজোয় তো আমরা বেড়াতে যাচ্ছি, পয়সা করি খরচা হচ্ছে, আমাদের পুজোয় জামা কাপড় কেনা যাবে না। খোলা করে বলুন, ফেলিয়ার বলুন, নিজের কিচ্ছু হয় না। আমরা কজন বাচ্চাকে নিজের ফেলিয়ার বলি? প্রত্যেকে আমরা এমন একটা ভান করি যে আমরা প্রত্যেকে 1 to 12 পর্যন্ত ফার্স্ট হয়েছিলাম। কোনোদিন যদি বাচ্চা বাই চান্স মার্কশিট দেখতে চায়, দেখে ফেলতেও পারে, কিন্তু ট্রাঙ্কের মধ্যে আমরা খুব যত্ন করে রেখে দিই, বাচ্চারা জানে। যদি মার্কশিট দেখে, যদি প্রশ্ন করে বাবা এই তো তোমার রেজাল্ট, আপনি বলুন না যে আমার তো ফেলিয়ার, আমি পাইনি, তুই হ। কিচ্ছু এতে করে আপনি ওর কাছে ডিসরেসপেক্ট হবেন না। যে মাস্টারমশাইরা আমাদের ছোটবেলা থেকে বলে এসেছেন তোরা কিছু জানিস না, আমরা সব জানি, আমাদের তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানিনি। আর যে মাস্টারমশাই পণ্ডিত প্রবর মানুষ, আমি বলছি কলেজে পড়তাম, একটু পরে মাইক বলছি বলে নাম বলবো না,
আরামসে এড়িয়ে যেতে পারতেন প্রশ্ন, বললেন এইটা বলার জন্য যতটা লেখাপড়া করা দরকার আজকে নেই, এক সপ্তাহ পরে বলবো। তিনি এখন আর শরীরে নেই, কিন্তু তাকে আমরা ভগবানের মতন ভালোবেসেছি, কারণ তিনি বলেছেন আজকে আমার প্রস্তুতি নেই। বাচ্চাকে নিজের অবশ্যই ফেলিওর বলুন, সত্যিটা বলুন, আমার এর বেশি ক্ষমতা নেই, কেন আমি বেশি ইন্টারেস্টের টাকা ধার করে বাচ্চাকে বলবো না তোকে এই জামাটা আমাকে কিনে দেবো, না এই জামা আমি তোমায় কিনে দেওয়ার মতন আমার পয়সা নেই। প্লেন এন্ড সিম্পল। দরিদ্র হওয়ার মধ্যে কোনো অপরাধ নেই তো বাবা, দরিদ্র হয়ে মারা যাওয়াটার মধ্যে কিছু অপরাধ থাকতে পারে, কিন্তু দরিদ্র হয়ে জন্মানোটার মধ্যে কোনো অপরাধ নেই। এটা বিখ্যাত সিনেমার ডায়লগ। কাজেই একটা জিনিস আপনারা মনে রাখবেন, ওর সামনে পরিবারকে একটা ব্যবহার করুন ইউনাইটেড ফ্রন্ট, পরিবারে আমরা সবাই একসাথে। ওর সামনে চেষ্টা করুন সমস্ত পরনিন্দা থেকে দূরে থাকতে। একবার এই কালচার যদি ও শুনতে থাকে, ও কোনোদিন কাউকে অ্যাপ্রিসিয়েশন করতে শিখবে না। তাই বলে আপনি ওর ভুলটা কি ধরিয়ে দেবেন না? নিশ্চয়ই ধরিয়ে দেবেন এবং বলবেন আমি তোমার পাশে আছি, কিন্তু তোমার ভুলটা কিন্তু বারবার হচ্ছে। নিজেদের মধ্যে কলহ বিবাদ ওর সামনে করবেন না। মতান্তর থাকতে পারে, মনান্তর যেন না হয়। ওকে বলুন বিরুদ্ধ মতকেও রেসপেক্ট করতে শেখো। এইটা যদি ও না শেখে তাহলে ও এটাই বলতে শিখবে মতটাই যা আমার মত। বাবার আর মায়ের মধ্যে বিবাদ হচ্ছে, আড়ালে মিটিয়ে নিন, বা যদি সামনে হয় বলুন তোমার এই মতটা আমি মানতে পারছি না, এবং বাচ্চাকে বলুন কি বিরুদ্ধ মত, তুমি বলো এর সঙ্গে আমি একমত হতে পারছি না, কিন্তু তার মানে তোমার মতটা কোনো মতই নয়। এই হচ্ছে গোলমেল ব্যাপার। আপনি ওকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকতে শিখুন। এরপরে বাবা মারা কেউ ভাবতে পারেন যে তো ভীষণ কঠিন কাজ। হ্যাঁ, অভিভাবকত্ব একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করুন। অভিভাবকত্বকে যদি অ্যাকসেপ্ট না করে আপনি কোনো কেয়ার গিভারের হাতে বাচ্চাকে ছেড়ে দেন, এটা কিন্তু একেবারে ওয়ার্স্ট অপশন। নিজেদের জন্য অবশ্যই সময় রাখবেন, ওকে বলে সময় রাখবেন এই আধ ঘন্টা 1 ঘন্টা এটা আমার সময়, এই সময় তুমি আমাকে ডিস্টার্ব করবে না। ও বুঝে যাবে। তেমনি ওর সময়তে আপনি ঢুকবেন না। ওকে ট্রাস্ট করতে শিখুন। লুকিয়ে ওর ডায়েরি পড়বেন না, লুকিয়ে ওর হোয়াটসঅ্যাপ কাকে করছে দেখবেন না। ওকে ট্রাস্ট করুন, ও কিচ্ছু গোলমাল করবে না। আমি এই অভিজ্ঞতাটা আপনাকে আমি শেয়ার করতে পারি। তাহলে আর ওই পাসওয়ার্ড দিয়ে মোবাইল লক করতে হবে না। আমার হোয়াটসঅ্যাপ ও দেখবে না, ওর ডায়েরিও আমি দেখবো না। এই ট্রাস্ট একবার যদি তৈরি হয়, ইট উইল টেক টাইম। আপনি বাচ্চার কাছে, আমি বলছি তো ভগবান বলে, আপনি ভগবানের মতন হয়ে উঠবেন। শেষে একটা কঠিন কথা, এটা অনেকে সহ্য করতে পারবেন না, কিন্তু যার নামে এই প্রতিষ্ঠান তার কথা বলবো না তা কি হয়? তাহলে ঋণ শোধ হয় কি করে? The idea of hammering a child into the shape desired by parent or teacher is a barbarous and ignorant superstition. বাংলা করলে শ্রী অরবিন্দের কথা। পিতামাতা বা শিক্ষকের ইচ্ছা অনুযায়ী বাচ্চাকে পিটিয়ে রূপ দেওয়ার যে ধারণা, তা বর্বরচিত এবং অজ্ঞান এক কুসংস্কার। কাজেই বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া, ওটা চলবে না। ইঞ্জিনিয়ার বাপের গায়ক পুত্র হতে পারে। একেবারে প্রথমে দীপু কাকা, মানে যাকে আপনারা ডক্টর দীপেন্দু শেখর ভট্টাচার্য বলেছেন, তিনি বলেছেন মিসপ্লেসড ইঞ্জিনিয়ার হলে, আমি কিন্তু এরকম জানি, মিসপ্লেসড ইঞ্জিনিয়ার না হলো মিসপ্লেসড ডাক্তার তো 2-3 জন জানি। তার চেম্বারে গেলে তিনি আধ ঘন্টা শুধু বলেন রবীন্দ্রসঙ্গীত গাওয়াবো না বাবার জন্য। ডাক্তারিও বললেন না, রবীন্দ্রসঙ্গীত শিল্পীও হতে পারলেন না। এটা কিন্তু চরম আফসোস। আপনার কোনো অধিকার নেই ওর ভেতরের সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া। তাতে আপনি পিতামাতা হিসেবে সম্মান শ্রদ্ধা তো পাবেনই না, আপনার যে একটা মস্ত বড় দায়িত্ব ছিল সেটাও কিন্তু হবে না। আমার বলার সময় ছিল 25 মিনিট, আমি বলেছি 29 মিনিট, মাফ করবেন।